লন্ডনে প্রধান উপদেষ্টার সাথে কমনওয়েলথ মহাসচিব ও ব্রিটিশ পার্লামেন্টারিয়ানদের সাক্ষাৎ। শুক্রবার তারেক রহমানের সাথে বৈঠকে আলোচনা হবে বিভিন্ন বিষয়ে। ডক্টর ইউনূসের সাথে তারেক রহমানের বৈঠক হতে পারে দেশের চলমান সংকট নিরসনের টার্নিং পয়েন্ট, বলেছেন মির্জা ফখরুল। ফিরতি হজ ফ্লাইট শুরু। প্রথম ফ্লাইটে ঢাকা এসেছেন ৩৬৯ জন হাজি। হজের সামগ্রিক ব্যবস্থাপনায় সন্তোষ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক হবে লন্ডনে ১৩ জুন সকালে। সুনির্দিষ্ট এজেন্ডা নয়, নির্বাচন ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তারা নিজেদের মতো আলোচনা করবেন বলে প্রধান উপদেষ্টা প্রেস সচিব জানিয়েছেন। এছাড়া প্রধান উপদেষ্টার লন্ডন সফরের প্রথম দিনের কার্যক্রম সহ আগামী ৩ দিনের কর্মসূচি নিয়ে বিস্তারিত জানান তিনি। রকুনুজ্জামানের রিপোর্টে থাকছে বিস্তারিত। মঙ্গলবার লন্ডনের স্থানীয় সময় সকাল ৭টা ৫ এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করেন প্রধান উপদেষ্টা। বিমানবন্দরে তাকে স্বাগত জানান যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম। সফরের প্রথম দিনে প্রধান উপদেষ্টার সাথে তার লন্ডনের হোটেলে বৈঠক করেন বিমান নির্মাণকারী প্রতিষ্ঠান এয়ারবাসের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট আউটার ভেন ওয়ার্ডস। একইভাবে লন্ডনের হোটেলে প্রধান উপদেষ্টার সাথে দেখা করেন মেনসিস এভিয়েশনের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট চার্লস উইল। মঙ্গলবার লন্ডনের স্থানীয় সময় দুপুরে যুক্তরাজ্যের অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের ব্যানারে দেশের পার্লামেন্টারিয়ানদের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন। সন্ধ্যায় কমনওয়েলথের সেক্রেটারি জেনারেলের সাথেও বৈঠক করেন প্রধান উপদেষ্টা। সফরে ডক্টর মোহাম্মদ ইউনূসকে মর্যাদাপূর্ণ কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ডে ভূষিত করা হবে। পরে সফর নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের ব্রিফিং দেন। বাংলাদেশি অরিজিন যারা এমপি হয়েছেন তাদের একটা অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ এসছিলেন প্রফেসর ইউনূসের সাথে দেখা করতে। সেখানেও ১ ঘন্টারও বেশি পারস্পরিক মিউচুয়াল ইন্টারেস্টের জায়গায় যেগুলো আছে সেগুলো নিয়ে আলাপ হয়েছে। রোহিঙ্গা ইস্যু খুব প্রমিনেন্স পেয়েছে। এই সাথে বাংলাদেশের পলিটিক্যাল ইস্যুগুলো এসছে, বিশেষ করে ডেমোক্রেটিক ট্রানজিশনে আমরা এই রিফর্ম কমিশনগুলো কি করা হচ্ছে, অ্যাসেট রিকভারিটা কিভাবে করা যায়, বাংলাদেশ এইখানে যে টাকাটা এই দিকে আসছে এবং এদের সাথে এদের এজেন্সিগুলোর সাথে কিভাবে আমরা ভালোভাবে নিবিড়ভাবে ইন্টারেক্ট করতে পারি। হ্যাঁ, সেই কাজগুলো ওনারা করবেন। এই যে পুরো ট্যুরের এটা একটা ওয়ান অফ দ্য বড় লক্ষ্য হচ্ছে এটা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে ১৩ জুন হতে যাওয়া প্রধান উপদেষ্টার বৈঠক নিয়েও বিস্তারিত জানান শফিকুল আলম। তারেক রহমানের সাথে বৈঠক হচ্ছে ১৩ তারিখ সকালে। ওইটা মিটিংটার কোনো ফরম্যাট নাই, তো ওনারা ওনাদের মতো করে বসবেন, আলাপ হবে। এটা এখানে যে কোনো বাংলাদেশের এখনকার যে সিচুয়েশন, পলিটিক্যাল পরিস্থিতি, তারপরে আপনারা জানেন যে আমরা একটা ইলেকশনের ডেটটা ঘোষণা করেছি সেই বিষয়ে, তারপরে ইলেকশনের এই যে জুলাই চার্টারটা হওয়া, রিফর্ম বিষয়, এগুলো যে কোনো ইস্যুই আলাপ হতে পারে। বুধবার জুলাই আন্দোলনে অংশ নেওয়া ছাত্রদের সাথে বৈঠক সহ প্রবাসীদের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকটি হতে পারে টার্নিং পয়েন্ট। ওই বৈঠকে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার তারেক রহমানকে দিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। আরও জানাচ্ছেন সিকান্দার এমান। ঈদ পরবর্তী গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে এক অনানুষ্ঠানিক ব্রিফিংয়ে লন্ডনে প্রধান উপদেষ্টার সাথে তারেক রহমানের বৈঠক প্রসঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব। এটা বাংলাদেশের যে রাজনৈতিক যে সংকটগুলো আছে এগুলোকে কাটিয়ে উঠতে একটা পজিটিভ ভূমিকা রাখতে পারে এই সাক্ষাৎকারটা। একই সঙ্গে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সাম্প্রতিককালের রাজনৈতিক যে প্রেক্ষাপট, যে অবস্থান, এটা একটা বড় ইভেন্ট, এটা একটা টার্নিং পয়েন্ট হতে পারে আপনার কি। বিএনপি কোনো বিপ্লবী রাজনৈতিক দল নয় জানিয়ে মির্জা ফখরুল বলেন, সবাই একমত হলেই জাতীয় সংসদ নির্বাচন হবে। যে বিএনপি ইজ অলওয়েজ রেডি ফর ইলেকশন, কারণ এটা নির্বাচনের দল, এটা নির্বাচন করেই ক্ষমতায় যেতে চায়। এই যে আপনারা অনেকেই
ভাই আমি তো বিপ্লবী দল নই, খুব পরিষ্কার কথা, আপনারা আমাকে কোট করতে পারেন। আমরা কোনো বিপ্লবী দল নই, আমরা নির্বাচন করেই জনগণের ভোটের মাধ্যমে আমরা ক্ষমতায় যেতে চাই। সুতরাং এই ব্যাপারে তো আপনার আমি কোনো আমাদের কথাগুলো খুব পরিষ্কার আর কি, এবং যখন সবাই চাইবে একমত হবে তখন নির্বাচন হবে, অসুবিধা নেই। গণতন্ত্রে ভিন্ন মত থাকবে জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, আলোচনার মাধ্যমেই সব সমস্যার সমাধান সম্ভব। সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন একমাত্র জায়গা। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, জুলাই গণহত্যায় মামলার আসামির সংখ্যা বেশি হওয়ায় তদন্ত কার্যক্রম শেষ করতে সময় লাগছে। মঙ্গলবার গাজীপুরে বিভিন্ন থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ত্যাগে যে পুলিশ কর্মকর্তারা বরখাস্ত হয়েছিলেন তদন্ত করে বিষয়টি পুনর্বিবেচনার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, মামলা বাণিজ্য ঠেকাতে এরই মধ্যে অনলাইন মামলা পদ্ধতি চালু করা হয়েছে, যার কার্যক্রম শুরু হয়েছে সিলেটে। পাশাপাশি পুলিশের কার্যক্রম সহজ করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। আবারও মানুষকে উদ্বেগ আর শঙ্কায় ফেলছে করোনার নতুন ভ্যারিয়েন্ট JN1। বিশেষজ্ঞরা জানিয়েছেন, করোনার এই নতুন ধরনটি অতীতের চেয়ে আরও ভয়ঙ্কর। করোনা প্রতিরোধে আগের নেয়া টিকা JN1 প্রতিরোধে সক্ষম নয় বলে জানান তারা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পূর্ব প্রস্তুতির পাশাপাশি নিয়মিত মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে না চললে এই নতুন ভ্যারিয়েন্ট হয়ে উঠতে পারে আরও ভয়াবহ। বিস্তারিত থাকছে মহিবুল্লাহ মহিবের রিপোর্টে। 5 বছর আগে বিশ্বজুড়ে ভয়াবহ রূপ নেওয়া করোনা ভাইরাস ফের নতুন রূপে ফিরে আসছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে করোনা সংক্রমণ বাড়তে থাকায় বাংলাদেশেও নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছে সরকার। তবে আগের যে কোনো সময়ের তুলনায় মানুষ এখন বেশি সচেতন। রাজধানী ঘুরে দেখা গেছে সাধারণ মানুষের মধ্যে মাস্ক পরার প্রবণতা নতুন করে বাড়ছে। নতুন করে আবার করোনা ভাইরাস নাকি আসতেছি শুনলাম, হয়তো এতটা হবে না, তারপরে আমরা সচেতন হওয়ার জন্য পড়া শুরু করতেছি আর কি। আমরা সচেতন হওয়ার জন্য পড়তেছি মাস্ক, যাতে করে আমাদের ছড়াছড়ি না হয় জীবাণুটা। আমাদেরকে আগের মতো সচেতন হতে হবে, জনসমাগম এড়িয়ে চলতে হবে, সবাইকে মাস্ক পরতে হবে, আর সিমটমগুলো যখনই দেখা দেয় তখনই আমাদের ডাক্তারের পরামর্শ নিতে হবে। হ্যাঁ, অবশ্যই আমরা তো আতঙ্কেই আছি, তাই না? কারণ আমরা 19 সালে দেখছি যে কিভাবে আমরা সবাই ঘরবন্দি হয়ে গেছিলাম। আমরা যদি আবার আগের মতো সচেতন হই, ইনশাল্লাহ কোনো সমস্যা থাকবে না। করোনা সংক্রমণ না হলে সব জায়গায় আমাদের মাস্ক পরে থাকা উচিত, সতর্কতা অবলম্বন করা উচিত। বিশেষজ্ঞরা বলছেন, নতুন ভেরিয়েন্ট মোকাবেলায় সরকারের উচিত দ্রুত সময়ের মধ্যে কোভিড হাসপাতালগুলোকে প্রস্তুত করা। করোনার নতুন টিকা সংগ্রহের পাশাপাশি এই রোগ শনাক্তের কিটগুলো নতুন করে তৈরির পরামর্শ দেন তারা। দুটো জিনিস বৈশিষ্ট্য দেখা যাচ্ছে, একটা হলো যে ছড়াচ্ছে বেশি, আর 2 নম্বর হলো যে আগের যে টিকাগুলো আছে সেই প্রতিরোধ ক্ষমতাকে পাশ কাটাতে পারে। তো এই 2টা বৈশিষ্ট্যের কারণে এইটা একটু বাড়তে পারে বলে আমাদের একটা আশঙ্কা হচ্ছে। যে ভ্যাকসিন দিয়ে এটা প্রতিরোধ করার জন্য আমরা শুধু না, আমাদের মতো অনেক দেশই পারবে না। সেক্ষেত্রে আমাদের নন ফার্মাসিউটিক্যাল যেগুলো প্রিভেনশন আছে এগুলোতে মনোযোগ দিতে হবে। এর মধ্যে একটা হলো সার্ভিলেন্স করতে হবে। সার্ভিলেন্স করে আমাদের বুঝতে হবে এটার পরিস্থিতিটা কী। মাস্ক পরা, বাইরে থেকে এসে সাবান দিয়ে হাত ধোয়া, যারা ঝুঁকিপূর্ণ মানুষ তারা অধিক জনসমাগম হয় এরকম জায়গায় না যাওয়া। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার বেনজির আহমেদ জানান, নতুন এই ধরনটি সংক্রামিত করার ক্ষমতা অনেক বেশি হলেও রোগের তীব্রতা কম। তবে অসাবধানতায় এটি যে কোনো সময় শক্তিশালী হয়ে উঠতে পারে। এই সরকারকে প্রস্তুতি নিতে হবে যে যেমন ধরনের জন্য রিএজেন্ট লাগবে, যদি রোগ শনাক্ত করতে চাই আমরা, PCR মেশিনগুলো ঠিক আছে কিনা সেগুলো দেখতে হবে। আমাদের এটা যদি জেনোম সিকোয়েন্সিং করতে হয় তার প্রস্তুতি লাগবে। আবার ধরেন যদি রুগীদের চিকিৎসা করতে হয় তার জন্য যে ভেন্টিলেটর বা অক্সিজেনের ব্যবস্থা, সেগুলো এর মধ্যে পরীক্ষা করে ফেলতে হবে যে ঠিক আছে কিনা, এবং প্রয়োজনে কোনোটা সার্ভিসিং করা, এগুলো করে ফেলতে হবে। তো এখন সরকারের অনেক উদ্যোগ দরকার। স্বাস্থ্য মন্ত্রণালয়, অধিদপ্তর তারা উদ্যোগ নিয়ে এই প্রস্তুতিগুলো নিলে আমরা পরিস্থিতি যাই হোক আমরা সেটা মোকাবেলা করতে পারবো। আর যদি আমরা প্রস্তুতি না নেই তাহলে সামান্য পরিস্থিতিতেও আমরা খাবো।
সম্প্রতি দেশে আবারও নতুন করে বাড়তে শুরু হয়েছে করোনার সংক্রমণ। ভাইরাসটির নতুন এই ধরন শনাক্ত হওয়ায় এবং আক্রান্তের সংখ্যা বাড়ায় জনমনে দেখা দিয়েছে উদ্বেগ। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। পবিত্র হজ ব্রত পালন শেষে দেশে ফিরতে শুরু করেছেন হাজিরা। মঙ্গলবার প্রথম দিনে নির্ধারিত 7টি ফ্লাইটে 2500-এরও বেশি যাত্রী দেশে ফিরেছেন। প্রথম ফ্লাইটে ঢাকায় এসেছেন 369 জন হাজি। দেশে ফেরা যাত্রীরা সন্তোষ জানালেন হজের সামগ্রিক ব্যবস্থাপনায়। দেশ ও দেশের মানুষের এবং মুসলিম উম্মার সমৃদ্ধি কামনায় মহান আল্লাহর কাছে দোয়া চেয়েছেন বলে জানিয়েছেন হাজিরা। আহমেদ সরোয়ারের রিপোর্ট। পবিত্র হজ পালিত হয়েছে গত বৃহস্পতিবার। হজের যাবতীয় কার্যক্রম শেষে দেশে ফিরতে শুরু করেছেন হাজিরা। সুষ্ঠুভাবে হজ শেষ করে মঙ্গলবার সকাল 10:54 সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে 369 জন হজযাত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মঞ্জুর কবির ভূঁইয়া বোর্ডিং ব্রিজে উপস্থিত থেকে হজযাত্রীদের দেশে স্বাগত জানান। পুরো জুন ও জুলাই মাস জুড়ে বাংলাদেশ বিমান, সৌদি এয়ারলাইন্স এবং ফ্লাইনাইসের নির্ধারিত ফ্লাইটে হাজিরা দেশে ফিরবেন। হাজিদের নিয়ে শেষ ফ্লাইট দেশে ফিরবে 11 জুলাই। প্রথম দিনে ফেরা হাজিরা জানালেন তাদের সন্তুষ্টির কথা। গত রাত্রের একটার ফ্লাইটে সিলেট হয়ে এসেছি, ভালো ছিল, ফ্লাইট ব্যবস্থাপনা ভালো ছিল, হজ ব্যবস্থাপনা অনেক ভালো ছিল। আলহামদুলিল্লাহ এবার খুব সুন্দর, সব ব্যবস্থাপনা খুব সুন্দর ছিল। এমনি আসা যাওয়া ভালোই হয়েছে, খারাপ না। কিন্তু কষ্ট হয়েছে একটু, আমি অসুস্থ মানুষ, কিডনিতে হাত পারেন, আমার ওই জামরায় গিয়া পাথর মারতে গিয়ে আমার হিট স্ট্রোক হয়েছিল। শুধু নিজের নয়, মহান আল্লাহর দরবারে দেশ ও দেশবাসীর জন্য দোয়া করেছেন হাজিরা। আল্লাহর কাছে দোয়া করছি সবার জন্যই, দেশের আপনাদের সবার ভালো হোক এটা চাইলাম, আপনারা সুখে শান্তিতে দেশের উন্নয়ন করতে পারেন এগুলা চাইলাম। দেশবাসীর জন্য দোয়া করছি, আল্লাহ জানি সকলকে ভালো রাখে, যারা ইমানদার আছে তাদের জান্নাতবাসী করে, এই সমস্ত দোয়া আমরা আল্লাহর কাছে করছি সকলের জন্য, দেশবাসীর জন্য। 29 এপ্রিল থেকে 1 জুন পর্যন্ত 220টি ফ্লাইটে 85,302 জন যাত্রী হজ পালনে সৌদি আরব গিয়েছিলেন। আহমেদ সরোয়ার, বাংলা ভিশন, ঢাকা। আগামী সপ্তাহ থেকে লবণযুক্ত কোরবানির পশুর চামড়া কেনা শুরু করবেন ট্যানারি মালিকরা। বিশ্লেষকরা বলছেন, কোরবানির পশুর চামড়া ক্রয় বিক্রয় খুবই অনানুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়, দাম পাচ্ছে না সাধারণ মানুষ। কে কার কাছ থেকে কত দামে চামড়া কিনছেন আর কতটা কিনছেন সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। তাই পুরো প্রক্রিয়া ডাটাবেজের মাধ্যমে সম্পন্ন হওয়া উচিত বলে মনে করেন বিশ্লেষকরা। এবার ঢাকায় লবণযুক্ত গরুর কাঁচা চামড়ার দাম সর্বনিম্ন 1,350 টাকা এবং ঢাকার বাইরে 1,150 টাকা নির্ধারণ করে দেয় সরকার। কিন্তু ঈদুল আজহায় কাঁচা চামড়া বিক্রি হয়, সেখানে লবণযুক্ত চামড়া বিক্রির দর বেঁধে দেওয়া যৌক্তিক নয় বলে মনে করছেন বিশ্লেষকরা। এবার কোরবানির চামড়া সংরক্ষণের জন্য মাদ্রাসা, এতিমখানা ও লিল্লা বোর্ড সহ বিভিন্ন প্রতিষ্ঠানে বিনামূল্যে 30,000 টন লবণ সরবরাহ করেছে সরকার। প্রত্যাশা তখনই মিটবে যখন চামড়া খাতের এই কাঁচা চামড়ার এই সাপ্লাই চেইনটি একটি অর্গানাইজড সাপ্লাই চেইনে রূপান্তরিত হবে এবং এই ধরনের ইনফর্মালি যে ধরনের এজেন্টরা বাজারে যুক্ত হন ধর্মীয় একটি উৎসবকে কেন্দ্র করে, সেখান থেকে বেরিয়ে এসে একটি ফর্মাল সাপ্লাই চেইনে উত্তরণটি চামড়া খাতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাজারটি খুবই ইনফর্মাল এবং এখানে অ্যাকাউন্টেবিলিটি নেই, ট্রেস করা যায় না কে নিচ্ছেন, কে কোন খাতে বিনিয়োগ করছেন, সেই জিনিসগুলো এটা নিশ্চিত করা যায় না। এই জন্য ব্যাংকগুলো এই খাতে বিনিয়োগ করতে চান না। রাজধানীর পল্লবীতে রাকিবুল ইসলাম সানি নামে এক যুবকের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল 7:30টার দিকে মিল্লাত ক্যাম্প থেকে সানির মরদেহ উদ্ধার করা হয়। নিহতের পা ছিল গামছায় বাঁধা এবং গলা কাটা। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সরোয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মিরপুর বিভাগের ডিসি মোহাম্মদ মাকসুদুর রহমান জানান, মাদক সংক্রান্ত পূর্ববিরোধীর জেরে করতে পারে এই হত্যাকাণ্ড। তবে নিহতের পরিবারের দাবি, রোজার মাসেও সানির উপর হামলা হয়েছিল। এ ব্যাপারে থানায় অভিযোগ করা হলেও কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ। এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী জিন্দা সহ আরও বেশ কয়েকজন সন্ত্রাসী সানি হত্যাকাণ্ডে জড়িত বলে দাবি নিহতের পরিবারের। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। লন্ডনে প্রধান উপদেষ্টার সাথে কমনওয়েলথ মহাসচিব ও ব্রিটিশ পার্লামেন্টারিয়ানদের সাক্ষাৎ। শুক্রবার তারেক রহমানের সাথে বৈঠকে আলোচনা হবে বিভিন্ন বিষয়ে। ডক্টর ইউনূসের সাথে তারেক রহমানের বৈঠক হতে পারে দেশের চলমান সংকট নিরসনের টার্নিং পয়েন্ট, বলেছেন মির্জা ফখরুল। ফিরতি হজ ফ্লাইট শুরু। প্রথম ফ্লাইটে ঢাকা এসেছেন 369 জন হাজি।
হজের সামগ্রিক ব্যবস্থাপনায় সন্তোষ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়। 9টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshinews। সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshinews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।